রাজ, কোথায় যাচ্ছ? দাঁড়াও। বাবার কথা শুনে আমি থেমে গেলাম। বাবা হঠাৎ করে আমাকে ডাকলেন। আমি বুঝতে পারছি বাবা অনেক বেশি রেগে আছেন, সেই জন্য আমাকে এভাবে ডাকলেন। আমি তখন ফিরে বাবার সামনে গেলাম। পাশে দেখলাম তানিয়া এবং আম্মু বসে আছেন। আমি তখন তাদের সামনে গিয়ে দাঁড়াতেই বাবা আমার দিকে এগিয়ে এসে আমাকে বসিয়ে দিলেন সোফায়। আমি তখন অবাক হয়ে বাবার দিকে তাকিয়ে আছি। আমি বুঝতে পারছি বাবা অনেক বেশি রেগে আছেন। বাবা তখন আমাকে বললেন, আজকে তোমাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে। এভাবে আর কতদিন চলবে? আমি এসব আর মেনে নিতে পারছি না। তুমি আজকে আমাকে তোমার সিদ্ধান্ত জানিয়ে দাও। বাবা, তুমি কিসের কথা বলছো? আমি বুঝতে পারছি না। রাজ, আমি কিসের কথা বলছি সেটা তুমি খুব ভালো করে বুঝতে পারছো। বুঝো না বোঝার ভান করো না, যেটা বলছি সেটা বলো। তুমি কি সব বাদ দিবে না? বাবা, আমি তোমাকে বারবার বলেছি আমার এসব ভালো লাগে না। তোমার রাজত্বকে নিয়ে তুমি থাকো, আমাকে এসবের মধ্যে জড়াতে যেও না। আমি যেরকম আছি সেরকমই ভালো আছি। রাজের বাবা তখন অনেক বেশি রেগে গেলেন। রাজের দিকে এগিয়ে গিয়ে তাকে থাপ্পড় মারতে যাবেন, তখন তার মা এগিয়ে এসে তার বাবার হাত ধরে বলে, আরে কি করছো? ছেলে এখন বড় হয়েছে, এখনো কি ওর গায়ে হাত দেবে? তুমি যাও, আমি তাকে বুঝাচ্ছি। তুমি তোমার ছেলেকে ভালো করে বোঝাও। ও এরকম যদি থাকে তাহলে আমার মান সম্মান সবকিছু নষ্ট করে দিবে। আমি এত কষ্ট করে সবকিছু জমিয়েছি শুধুমাত্র তার জন্য, কিন্তু সে সব বাদ দিয়ে কেন এরকম করছে সেটা তুমি তাকে জিজ্ঞাসা করো। বলি আব্বু রাগে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে চলে গেলেন। তখন আম্মু আমার কাছে আসলেন, আমাকে বোঝাতে শুরু করলেন। আমি তখন আম্মুকে বললাম, আমার এসব ভালো লাগে না। তোমরা কি সেটা বুঝতে পারো না? এরপরও কেন আমার সাথে এরকম করতেছো? তোমরা কেন আমার উপর জোর করে তোমাদের এসব চাপিয়ে দেওয়ার চেষ্টা করছো? রাজ, তুমি কেন বুঝতে পারছো না? আমার বাবা কিছুতেই তোমাকে এভাবে মেনে নিবে না। তুমি এত বড় একজন রাজনীতিবিদের ছেলে হয়ে তুমি যদি এরকম ভাবে কলেজে চলাফেরা করো, তাহলে তো যে কোনো দিন যে কোনো কেউ তোমাকে মেরে ফেলতে পারে। তোমার কিছু হয়ে গেলে আমি কিভাবে বাঁচবো? আমি তোমাকে ভালোবাসি, তুমি কি সেটা বুঝতে পারো না? তানিয়া, আমি বুঝতে পারছি, কিন্তু দেখো, অহংকার করে কোনো লাভ নেই। বাবা যেটা করছে সেটা খুবই খারাপ একটা কাজ। গরিব মানুষদেরকে অপমান করে কোনো লাভ নেই। তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে এভাবেই বিয়ে করতে হবে। আমিও তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমাকে পছন্দ করি। রাজ, কেন বুঝতে পারছো না? আমার একটা মান সম্মান আছে। আমার বাবাও একজন নামকরা ব্যবসায়ী। তার মেয়ের জামাই যদি এরকম হয়, তাহলে সেটা কিভাবে সম্ভব? তুমি কেন সেটা বুঝতে পারছো না? আমি এত সব কিছু বুঝতেও চাই না। যদি আমাকে সত্যি ভালোবেসে দেখো, আমাকে বিয়ে করতে চাও, তাহলে এভাবেই করতে হবে। আমি এরকমই থাকবো। আর যদি না করতে চাও তাতেও আমার কোনো আপত্তি নেই। বলেই সেখান থেকে চলে আসলাম। কি করব বুঝতে পারছি না। এই পরাধীনতা থেকে আমাকে বের হতেই হবে, না হলে আমি ঠিকমতো চলতে পারবো না। আমার বাবা গরিব মানুষদেরকে অবহেলা করছে। তিনি এই এলাকার একজন মন্ত্রী, কিন্তু তার মধ্যে অহংকার চলে এসেছে। টাকার কারণে তিনি মানুষকে মানুষ মনে করেন না। আমি এখান থেকে বের হতে চাই, সেজন্য আমি সিদ্ধান্ত নিলাম এখান থেকে পালিয়ে চলে যাব। বাবা যাতে আমাকে খুঁজে না পায়, সেজন্য আমি আমার এক বন্ধুকে কল করে বললাম, দোস্ত, আমার এসব কিছু ভালো লাগছে না। আমি তোর ভার্সিটিতে পড়াশোনা করতে চাই। আমি ওখানে চলে আসছি বাড়ি থেকে পালিয়ে। তুই আমার জন্য ব্যবস্থা করে রাখবি। আমি এখানে এসে একটু স্বাধীনভাবে চলতে চাই। আমার পরিবার আমার স্বাধীনতা কেড়ে নিচ্ছে। আমি এখানে আর থাকতে চাই না। আরে, পাগল হয়ে গেছিস? রাজ, তুই কি বলছিস? তুই এখানে আসবি না? যদি এখানে আসিস তাহলে আঙ্কেল আমাদেরকেও শেষ করে ফেলবে। তোর বাবাকে আমি খুব ভালো করে চিনি। এখানে খোঁজ বের করে ফেলবে। এরপর তোকে এখান থেকে নিয়ে যাবে, সাথে আমাদেরকেও ক্ষতি করবে। আরে কোনো চিন্তা করিস না, বাবা তোদের ব্যাপারে কোনো কিছু জানে না। আমি ওখানে চলে আসতেছি, কাউকে কিছু বলবি না। হঠাৎ করে চলে আসব। তুই একদম সব কিছু প্রস্তুত করে রাখ, আসার পরের দিন থেকে যাতে ভার্সিটিতে যেতে পারি। আচ্ছা ঠিক আছে, আমরা তোর জন্য ব্যবস্থা করে রাখবো। কিন্তু তুই তোর বাবার কথা চিন্তা করে দেখবি, তোর বাবা যাতে আমাদের কোনো ক্ষতি না করে। আমরা এখানে অনেক শান্তিতে আছি। তুই এসে যদি ঝামেলা করবি তাহলে কিন্তু তোকে আমরা শেষ করে ফেলবো। আমি তখন ফোনটা রেখে দিলাম। ফোনটা রেখে তানিয়ার কাছে চলে গেলাম, কারণ তার সাথে কথা বলতে হবে। সে কি আমাকে সত্যি ভালোবাসে? আমি তো তাকে ভালোবাসি। সে কি আমার ভালোবাসাটা এভাবে মেনে নেবে, নাকি আমার বাবার মতো সেও টাকা চায়? সেটা আমাকে জিজ্ঞাসা করতেই হবে। সেই জন্য আমি তানিয়াকে ডেকে নিয়ে আসলাম। এসে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার তানিয়া, তুমি কি চাও? তুমি আমাকে চাও নাকি বাবার মতো সব কিছু চাও? আগেই বলে রাখি,
আমি বাবার মতো অহংকারী হতে পারবো না। তানিয়া তখন রাজের কথার কি জবাব দেবে কিছুই বুঝতে পারছে না। সে তো রাজকে ভালোবাসে, কিন্তু রাজের ব্যবহার তার কাছে অদ্ভুত লাগে। রাজ রাস্তার ছেলেদের মতন চলাফেরা করে, যেটা তার বাবা পছন্দ করে না। রাজ কিভাবে তার মেয়ের জামাই হিসেবে তিনি কোনোদিন মেনে নেবে না। তানিয়া তখন তাকে বলল, রাজ, আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য আমি জীবনটাও দিতে পারি, কিন্তু কি করব বলো? আমি তো আর পরিবার থেকে পালিয়ে যেতে পারবো না। বাবা এভাবে তোমাকে কোনো দিনও মেনে নিতে পারবে না। আমি তো আমার বাবা মাকে ছেড়ে আসতে পারবো না। কিন্তু আমি তো আমার বাবার এসব মেনে নিতে পারবো না। আমি নিজে কিছু একটা করতে চাই। যতদিন না পর্যন্ত আমি নিজে কিছু একটা করতে পারছি, ততদিন আমি তোমাকে বিয়ে করতে পারবো না। ততদিন কি অপেক্ষা করবে? আমি মরণ পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করতে রাজি আছি, কিন্তু তুমি কেন এরকম করছো? বুঝতে পারছো তোমার বাবা মা কষ্ট পাচ্ছে তোমার এরকম ব্যবহারে? আমি যে তাদের এসবের কারণে কষ্ট পাচ্ছি, তারা কি সেটা একবারও চিন্তা করে না? তারা কষ্ট পাচ্ছে সেটা তো বুঝতে পারছি, কিন্তু আমার কষ্ট কেউ বুঝতে পারে না। আমি এরকম অহংকারী সমাজে থাকতে চাই না। এসব বাদ দাও প্লিজ। দরকার হয় আমরা দুজন আলাদা থাকবো, এরপরেও তুমি এসব বাদ দিয়ে দাও। আমার বাবা তোমাকে অনেক বেশি ভালোবাসেন। তোমার বাবা মাও তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে আসছেন। আঙ্কেলের পর তুমি এই এলাকার মন্ত্রী হবে। আমার এসব কোনো কিছুর প্রয়োজন নেই। আমি নিজে কিছু একটা করতে চাই। বাবার যোগ্যতায় কোনো কিছু করলে আমার কি হলো? আমি নিজের যোগ্যতায় কিছু একটা করতে চাই, তাই তোমাকে অপেক্ষা করতে হবে। তবে মনে রেখো, যতদিন না পর্যন্ত আমি নিজে কিছু একটা করতে পারছি, ততদিন পর্যন্ত তোমাকে আমি বিয়ে করতে পারবো না। বলি, আমি সেখান থেকে চলে আসলাম। এখন আমাকে প্ল্যান সাজাতে হবে, এখান থেকে পালিয়ে যেতে হবে। বাবা আমাকে এখান থেকে যেতে দিবে না, সেটা আমি খুব ভালো করে জানি। বাবার লোকজন আমাকে ধরে ফেলবে। সেজন্য আমি রাতের বেলায় একটা ডায়েরি লিখতে বসলাম। সেখানে লিখলাম, প্রিয় মা বাবা, তোমাদেরকে আমি ছেড়ে চলে যাচ্ছি। আমি তোমাদেরকে অনেক বেশি ভালোবাসি। তোমরা জানো আমার এসব ভালো লাগে না। এরপরও তোমরা জোর করে আমার উপরে সব চাপিয়ে দেওয়ার চেষ্টা করছো। সেই জন্য আমি তোমাদেরকে ছেড়ে চলে যাচ্ছি। তোমরা আমাকে খোঁজার চেষ্টা করো না, খুঁজলেও আর পাবে না, তাই কষ্ট করে কোনো লাভ নেই। আমি এখান থেকে অনেক দূরে চলে যাচ্ছি। যেদিন নিজে কিছু একটা করতে পারবো সেদিন তোমাদের সামনে আসব। এর আগে তোমরা আমাকে পাবে না। আমি জানি তোমরা আমাকে অনেক বেশি ভালোবাসো, কিন্তু তোমাদের অহংকার তোমরা ছাড়তে পারছো না। যেদিন তোমরা এই অহংকার বলে নিরহংকার জীবনযাপন করতে পারবে, সেদিন আমি তোমাদের কাছে ফিরে আসব। আমার জন্য দোয়া করবে যাতে আমি ভালো কিছু একটা করতে পারি। এটা লিখে দিয়ে নিজের বিছানার উপর রেখে বেরিয়ে চলে আসলাম ব্যাগ নিয়ে রাতের অন্ধকারে। এখন আমাকে যেতে হবে বাসের কাউন্টারে। মুখের মধ্যে একটা কালো মাস্ক পরে নিলাম, কারণ এই এলাকার সবাই আমাকে চেনে, আমার বাবাকে। তারা আমার যাওয়ার ঠিকানা তারা বলে দেবে, সেজন্য মুখে মাস্ক পরে নিলাম। উঠে পড়লাম বাসের মধ্যে। কিছুক্ষণের মধ্যেই বাস ছেড়ে দিল। প্রিয় শহর ছেড়ে চলে যাচ্ছি শুধুমাত্র আমার বাবার কারণে। আমার বাবা গরিব মানুষদের উপর যেরকম নির্যাতন করছে, সেটা আমি চোখের সামনে দাঁড়িয়ে দেখতে পারবো না। আমার বাবা বলে আমি প্রতিবাদ করতে পারবো না, এটা কি করে হয়? সেজন্য আমি চলে আসলাম আমার বন্ধুর এখানে। ওদিকে বাবা মায়ের কী অবস্থা সেটা আমি জানি না। আমি যখন আমার বন্ধুর কাছে আসলাম, তখন দেখলাম আমার বন্ধুরা আমার জন্য অপেক্ষা করতেছে। তখন আমার বন্ধু সাকিব আমার দিকে এগিয়ে এসে বলল, আমি তো ভেবেছিলাম তুই আমাদের সাথে মজা করতেছিস, কিন্তু তুই তো সত্যি সত্যি চলে আসলি। আঙ্কেল আন্টি তোকে নিয়ে অনেক চিন্তা করবে। তুই কি বুঝতে পারছিস তুই কোন সিদ্ধান্ত নিতে চাচ্ছিস? তোর বাবার এত টাকা পয়সা, সব কিছু ছেড়ে চলে আসলি, এখন কি করবি? আমি কেন তোদের সাথে মজা করব? আর আমি এখন কি করব মানে? টিউশনি করে এখানে থাকবো। তোরা যেরকম থাকতেছিস সেরকম আমিও করব। আমি কি পড়াশোনা কম জানি নাকি? আমিও তো পরীক্ষায় ভালো রেজাল্ট করেছি। তাহলে কি আমাকে এখানে কোনো টিউশনি দেবে না কেউ? আচ্ছা, তুই কি পাগল নাকি? আমরা টাকার চিন্তা করতে করতে বাঁচি না, আর তুই তোর বাবার এত টাকা থাকার পরেও এখানে এসে টিউশনি করে মরতে চাইছিস। তোর এরকম পাগলামি কোথা থেকে মাথায় আসলো? আমি পাগলামি করছি না, আমি সৎ পথে টাকার চেষ্টা করতেছি। আমার বাবার যে টাকা পয়সা সবগুলো মানুষের রক্ত চুষা টাকা। রক্ত দিয়ে কেনা টাকা আমি ব্যবহার করতে পারবো না। তুই কি জানিস আমার বাবা গরিব মানুষদের উপর কি অত্যাচার করে? তাদের অত্যাচার চোখের সামনে দেখব, নির্যাতিত মানুষ কান্না করবে, আর আমি সেই টাকা দিয়ে ফুর্তি করব? এটা কিভাবে হতে পারে? হ্যাঁ? তখন আরেক বন্ধু রনি আমার দিকে এগিয়ে আসলো, এসে আমাকে জড়িয়ে ধরলো। রনি আমার সাথে ছোটোবেলা থেকে থেকেছে, সে আমাকে খুব ভালো করে চেনে, সে আমাকে সাপোর্ট করবে এটা আমি খুব ভালো করে জানি। আমি তখন তাকে বললাম,
দোস্ত, তুই কারোর সামনে আমার পরিচয় প্রকাশ করবি না, কোনোদিন কাউকে বলবি না যে আমি বড়লোকের সন্তান। তাই গরিব পরিবারের সন্তান হিসেবে এখানে থাকতে চাই, তোদের মতো জীবনযাপন করতে চাই। আচ্ছা ঠিক আছে বন্ধু, তুই যেরকম বলবি ঠিক সেই রকমই হবে, কিন্তু এরকম করে চলে আসাটা ঠিক হয়নি। আঙ্কেল আন্টি তোকে খুঁজবে, তাদেরকে এরকম চিন্তার মধ্যে ফেলে আসা তোর একদম ঠিক হয়নি। ঠিক বেঠিক বিচার এখন আমি করতে পারবো না, কারণ তাদের যদি বলতাম তাহলে তারা আমাকে গড়ের ভিতরে বন্দি করে রাখতো, আমাকে বের হতে দিত না। আমি পরাধীন জীবন থেকে স্বাধীনতা চাচ্ছি, তাদের এই পরাধীন জীবন আমি থাকতে চাই না। এরপর বন্ধুদের সাথে চলে গেলাম তাদের জায়গায়। তারা একটা ভাড়া বাসায় থাকে সবাই মিলে, সেখানে আমাকেও থাকার ব্যবস্থা করে দিল। মাটিতে এখন শুতে হবে, এখানে কাঠের কোনো ব্যবস্থা নেই। এটি আমার কাছে এখন বিছানা, আমি মানিয়ে নেব। আমি আগে থেকে প্রস্তুত হয়ে এসেছি, আমি জানতাম এখানে এরকম কিছু হবে। আমি আমার বন্ধুদের জিজ্ঞাসা করলাম তারা আমার জন্য সব কিছু ব্যবস্থা করে রেখেছে কিনা। কালকে এখানে আমি ভার্সিটিতে ভর্তি হব, জানি না ওদিকে বাবা মা কী করছে। তারা আমাকে খোঁজার চেষ্টা করবে, সেটা আমি খুব ভালো করে জানি, কিন্তু আমি এখন তাদের সামনে আর যাব না, আমাকে কিছু একটা করতেই হবে। ওদিকে সকালবেলা রাজের মা রাজকে ডাকার জন্য নিজের রুমে আসলেন, কিন্তু রাজ সেখানে নেই। তিনি তখন বিছানার উপর চিঠিটা দেখতে পেলেন। এটা পড়ার পর তিনি কান্না করতে শুরু করলেন। তখন তিনি বাইরে আসার পর রাজের বাবার কাছে গেলেন। রাজের বাবা তখন তানিয়ার বাবার সাথে বসে গল্প করছিলেন তাদের ব্যবসার একটা ব্যাপারে। তাদের বাসা পাশাপাশি হওয়ার কারণে মাঝে মাঝে এখানে এসে কথা বলতে বলতে নাস্তা করেন। রাজের বাবা তখন অনেক বেশি রেগে গেলেন, রেগে গিয়ে চিৎকার করতে শুরু করলেন। তখন তানিয়া এবং তার মা এখানে চলে আসলো। তখন রাজের বাবা বলেন, এই ছেলেকে আমার আর কোনো প্রয়োজন নেই। যে নিজের বাবা মার কথা শুনে না, সেই ছেলের আমার কোনো প্রয়োজন নেই। আমি ওকে কোনো দিন আমার ছেলে বলে স্বীকার করব না। আর যা ইচ্ছা করুক, তাকে আর কোনোদিন খোঁজার চেষ্টা করব না। সে যখন আমাদেরকে ছেড়ে ভালো থাকতে চাইছে, তাহলে থাকুক, দেখি কতটা ভালো থাকতে পারে। রাজের মা তখন কান্না করতে শুরু করলেন। এটা দেখার পর রাজের বাবা আরো বেশি রেগে গেলেন। তানিয়ার মা তখন তানিয়ার দিকে তাকিয়ে বললেন, এখন আমার মেয়েটার কি হবে? আমার মেয়েটা তো রাজকে বিয়ে করার জন্য এতদিন ধরে অপেক্ষা করছে। ছেলেটা এইভাবে সবাইকে না বলে চলে গেল। এখন আমি আমার মেয়েটাকে কিভাবে বোঝাবো কেন রাজ এমনটা করলো? আম্মু, আমি আগে থেকেই জানতাম ও এরকম কিছু করবে। আমি প্রথমে ভেবেছিলাম মজা করতেছে, কিন্তু এরপরে আমি বুঝতে পারছি ও সত্যি সত্যি এরকম করার প্ল্যান করেছে। কিন্তু আজই যে এরকম করে ফেলবে সেটা আমি কোনোদিন ভাবতেও পারিনি। ও কি আর আমার কাছে ফিরে আসবে না? তুই কোনো চিন্তা করবি না মা, ওর থেকে হাজার গুণ ভালো ছেলের সাথে আমরা তোর বিয়ের ব্যবস্থা করব। এরপরেও তুই এসব ব্যাপারে কোনো চিন্তা করবি না। ওই ছেলেকে আমি আর কোনো দিন আমার সন্তান বলে স্বীকার করব না। ও আমার কথা না শুনে আমাকে অপমান করেছে সবার সামনে। এভাবে পালিয়ে চলে গিয়ে ও কি প্রমাণ করতে চায়? তুমি এখনো তোমার অহংকার নিয়ে আছো? আমার ছেলেটা বাড়ি থেকে পালিয়ে গেছে, ওকে এখন খুঁজে বের করা দরকার। ছেলেটা কোথায় আছে, কি করছে, সেসব চিন্তা না করে তুমি এখনো তোমার অহংকার নিয়ে পড়ে আছো। তাছাড়া আমার ছেলেকে খুঁজে বের করার চেষ্টা করো। আমি আমার ছেলেকে আমার সামনেই দেখতে চাই। আমি সব পারবো না। তোমার ছেলেকে যদি দরকার হয় তুমি খুঁজে বের করো, আমি ওই ছেলেকে খুঁজে বের করার চেষ্টা করব না। আমাকে অপমান করে যখন বাড়ি থেকে বের হয়ে গেছে, তখন তার যা ইচ্ছা করুক। তানিয়ার বাবা তখন রাজের বাবার দিকে এগিয়ে আসলেন। এরপর বললেন, দেখো ইমরান ভাই, এসব চিন্তা করার এখন সময় নেই। এখন আমাদেরকে রাজকে খুঁজে বের করতে হবে। ও কোনোদিন এরকম পরিবেশে থাকেনি। বাইরে কী রকম আছে, কতদিন টাকা পয়সা থাকবে, সেটা কি চিন্তা করে দেখেছো? টাকা পয়সা না থাকলে ও কিভাবে চলবে? সারা জীবন টাকা পয়সা নিয়ে ঘুরেছে, এখন হঠাৎ করে টাকা পয়সা ছাড়া কিভাবে চলবে? ওকে নিয়ে আমি চিন্তা করতে চাই না আশরাফ। আমি চাই তোর মেয়ের বিয়ে দিতে। তোর মেয়েকে আর এভাবে ঘরে রেখে কোনো লাভ নেই। আমার যতদূর বোঝা হয়ে গেছে, ওই ছেলে আর কোনোদিন ঘরে ফিরে আসবে না। তাহলে আমাদের উচিত তানিয়াকে বিয়ে দেয়া। মেয়েটাকে আটকে রেখে আর কোনো লাভ হবে না, কারণ ওই ছেলে আর কোনোদিন ফিরে আসবে না। না আঙ্কেল, আমি এটা মেনে নিতে পারবো না। আমি ওকে ভালোবাসি, ওকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। ও বলেছে যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন ফিরে আসবে, ততদিন আমি অপেক্ষা করতেই রাজি। যে করেই হোক আমি ওর কাছে যেতে চাই। যতদিন না পর্যন্ত ও ফিরে আসবে ততদিন আমি অপেক্ষা করব। দরকার হয় আমি সারা জীবন বিয়ে করব না। তুমি পাগল হয়ে গেছো তানিয়া? তুমি ওর জন্য কেন অপেক্ষা করবে? তুমি তোমার জীবন সাজাও। আমি আর ওই ছেলেকে আমার বাসায় ঢুকতে দেব না। ও যদি ফিরে আসে, এরপরও আমি ওকে বাড়ি থেকে বের করে দিব। ওর কত বড় সাহস আমাকে অপমান করে বাড়ি থেকে বের হয়ে যায়। আঙ্কেল প্লিজ,
আপনি ওর উপর রাগ করবেন না। ও এরকম না, ও একটু অন্যরকম, সেটা তো আপনারা জানেন। আপনাদের সন্তানও, আপনারা এরকম কেন করতেছেন? প্লিজ আপনারা বোঝার চেষ্টা করুন। এখনো বেশি দূরে যেতে পারেনি, আশা করি আশেপাশেই আছে, তাই ওকে খুঁজে বের করার চেষ্টা করুন প্লিজ। আমি বললাম না আমি ওকে খুঁজে বের করব না। তোমাদের যদি ইচ্ছা হয় তাহলে তোমরা ওকে খুঁজে বের করো। আমি আর ওকে চাই না। ওকে আমার ঘরে আর কোনো দিন জায়গা দেব না। ওর এত বড় সাহস কি করে হলো? বলে রাজের বাবা নিজেই রুমে গিয়ে দরজা বন্ধ করে কান্না করতে শুরু করলেন। সবকিছুর পর তার নিজের সন্তান কিছুতেই মেনে নিতে পারছিলেন না। এমনিতে নিজের অহংকার ছাড়তে পারছিলেন না, অন্যদিকে নিজের সন্তান বাড়ি থেকে বের হয়ে গেছে, এটা তিনি কিছুতেই মেনে নিতে পারছিলেন না। তিনি তখন কান্না করতে শুরু করলেন আর বললেন, রাজ বাবা, কেন এমনটা করলি? কেন তুই আমাকে সবার সামনে অপমান করলি? আমি তো তোকে কোনো কিছুর অভাব রাখিনি, এরপরও আমাকে ছেড়ে চলে গেলি। আজ আমি বাড়ি থেকে বের হব কিভাবে? সবাই ভাববে আমি তোকে জোর করে বাড়ি থেকে বের করে দিয়েছি। কেউ তো আর আসল সত্যটা জানতে পারবে না। ওদিকে রাজের মা কান্না করতে শুরু করলেন। তানিয়ার মা বাবা তাকে সান্ত্বনা দিতে শুরু করলেন। তারা সবাই মিলে খোঁজার চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই রাজকে খুঁজে পাওয়া সম্ভব হচ্ছিল না। তারা পুলিশের কাছে গিয়ে চেষ্টা করলেন, কিন্তু রাজ কোথায় গেছে কেউ কোনো খবর পাচ্ছিল না। তানিয়ার মা তখন রাজের মায়ের কাছে আসলেন, সাথে তানিয়াও ছিল। তানিয়া তখন রাজের মাকে জড়িয়ে ধরে বলল, আন্টি, আপনি কোনো চিন্তা করবেন না, রাজ ফিরে আসবে। ও আমাকে বলে গিয়েছে ও ফিরে আসবে। ওর এখন প্রতিষ্ঠিত হওয়ার দরকার। ও যখন নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছে, তাহলে আমাদের আপত্তি থাকার কথা নয়। আমি তো এখনো স্বাভাবিক আছি, তোমরা কোনো চিন্তা করো না, ও ফিরে আসবে। তুমি বুঝতে পারছো না মা, ও কোনো দিন এরকম পরিস্থিতিতে থাকেনি। বাহিরে কীরকম আছে ও, টাকা পয়সা তার বাবার কাছ থেকে নিত না, তার নিজের টাকা পয়সা দিয়েই চলতো। কিন্তু এখন তো ওর কাছে কোনো টাকা পয়সা থাকবে না, ও কিভাবে চলবে? সেটাই তো আমি চিন্তা করতেছি, ও কিভাবে খাবার খাবে। আন্টি, আপনি কোনো চিন্তা করবেন না, ও অনেক দিন থেকে প্ল্যান করে বের হয়ে গেছে। আমার মনে হয় ওর কাছে সব কিছু থাকবে। ও আজকে থেকে এই প্ল্যান করেনি, তাই আপনি এই ব্যাপারে কোনো চিন্তা করবেন না। এখন আমাদেরকে শুধু অপেক্ষা করতে হবে। তোমার কথাই যেন সত্য হয়। আমি আমার ছেলেটাকে ছাড়া থাকতে পারবো না। আমার ছেলেটা যেন আমার কাছে ফিরে আসে, আমি সেই আশাটাই করে বসে আছি। ওদিকে আমি আমার বন্ধু বান্ধবের সাথে চলে গেলাম ভার্সিটিতে। আগের দিন ভর্তি হয়ে গিয়েছিলাম, আজকে চলে যাচ্ছি জীবনের নতুন একটা অধ্যায় শুরু করতে। কিন্তু ভার্সিটিতে ঢোকার পরে আমার ধারণা পাল্টে গেল, কারণ এখানকার ভার্সিটির পরিবেশটা আমার আগের ভার্সিটি থেকে সম্পূর্ণ আলাদা। আমি একদম সাধারণ পোশাক পরে এসেছি, আমার মধ্যে কোনো অহংকার নেই বর্তমানে। এখন আমাকে কেউ দেখলে চিনতেও পারবে না যে আমি ইমরান চৌধুরীর ছেলে। আমি স্বাভাবিক অবস্থায় ভার্সিটিতে প্রবেশ করলাম, কিন্তু প্রবেশ করতে দেখতে পেলাম একটা মেয়ে বসে আছে বাইকের উপরে। পাশে কয়েকটা মেয়ে, তখন তারা নতুন নতুন ছেলেদেরকে ধরে নিয়ে বিভিন্ন কথা জিজ্ঞেস করছিল। আমি তখন তাদের সামনে থেকে চলে যাওয়ার চেষ্টা করছিলাম, তখন হঠাৎ করে একটা মেয়ে ডাক দিল, আয় চশমা, এদিকে আসো তো। আমি তখন মেয়েটার দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। অনেক সুন্দর একটা মেয়ে, কিন্তু শার্ট প্যান্ট পরে আছে। আমি তখন তার এরকম কথা শুনে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করলাম, কিন্তু তখন দৌড়ে দুটা মেয়ে এসে আমার হাতটা চেপে ধরলো। এর মধ্যে থেকে একটা মেয়ে বলল, এই ছেলে, তোর এত বড় সাহস কি করে হলো? দেখে তো মনে হচ্ছে নতুন এসেছি। তোকে নীলা আপু ডেকেছে আর তুই সামনে দিয়ে এগিয়ে যাচ্ছিস, তোর তো সাহস কম না? আরে আপু, আপনি আমার হাত চেপে ধরছেন কেন? ছেলেদের হাত ধরতে আপনার লজ্জা লাগে না? সারা জীবন শুনে আসলাম রাস্তার মধ্যে ছেলেরা মেয়েদের হাত ধরে, কিন্তু আপনারা ভার্সিটির মধ্যে একটা ছেলের হাত ধরেছেন, এটা কীরকম ভদ্রতা? এই ছেলে, বেশি কথা বলবি না, জিভ টেনে ছেড়ে ফেলবো। তাড়াতাড়ি আয়, যেটা বলছি সেটা শোন। আমাদের কথায় উল্টাপাল্টা করলে না, এটা একদম মুখ ফাটিয়ে দেবো। আমার বন্ধুরা দেখলাম আমার পাশ থেকে দৌড় দিল। আমি তখন তাদের এরকম অবস্থা থেকে অনেক বেশি অবাক হলাম। আমাকে না বাঁচিয়ে পালিয়ে চলে গেল। আমি তখন তাদের সাথে যেতে শুরু করলাম। সামনে গেলাম মেয়েটার, তখন সেই শার্ট প্যান্ট পরা মেয়েটা আমার কাছে আসলো, এসে আমার গালে টাচ করে দুটো থাপ্পড় মেরে দিল। এরপর আমাকে বলল, তোর কত বড় সাহস! তোকে আমি ডেকেছি, কিন্তু তুই আমার কোনো কথা না শুনে এদিকে চলে যাচ্ছিস কেন? তোর এত বড় সাহস কি করে হলো? তুই কি আমাকে চিনিস? আমি তখন গালে হাত দিয়ে মেয়েটার দিকে তাকালাম। মেয়েটা এভাবে আমাকে চড় মেরে দিল। আমি তখন তাকে বললাম, আরে আপু, আপনাদের খেয়ে দিয়ে কাজ নেই? কেন গুন্ডামি করতেছেন? আপনারা আমাকে থাপ্পড় মারলেন কেন? আমার কি অপরাধ? তোর এত বড় সাহস! তুই আমাদের কথা না শুনে ওইদিকে যাচ্ছিলি কেন? তুই কি জানিস আমি কে? এই ভার্সিটিতে যা কিছু হয়
সব আমাদের সিদ্ধান্তেই হয়। আমার বাবা এই ভার্সিটির সভাপতি, তাই কেউ আমার কিছু করতে পারবে না। তুই কেন আমার কথা শুনলি না সেটা বল। আমি এখানে পড়াশোনা করার জন্য এসেছি, আমার এসব ভালো লাগে না। আপনারা কেন আমাকে এভাবে আটকে রাখলেন? ক্লাস শুরু হয়ে গেছে, আপনারা ক্লাস না করে এখানে বসে আছেন কেন? ভার্সিটির পড়াশোনা করার জায়গা, এরকম গুন্ডামি করার জায়গা নয়। তখন দুইটা মেয়ে পাশ থেকে আমার দিকে এভাবে তাকালো, যেন আমি বাইরের গ্রহ থেকে এসেছি, পৃথিবীতে আমি বসবাস করি না। আমি তাদের এরকম ব্যবহার থেকে অবাক হলাম, আমি কিছু বুঝতে পারছি না। তখন মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল, তুই নতুন নতুন ভার্সিটিতে এসেছিস, তাই তোর কথাবার্তা চলাফেরা এরকম। একটু সময় যাক, এরপর বুঝতে পারবে আমি কি জিনিস। আপু, তুমি ওর সাথে এরকম ব্যবহার করছো কেন? তুমি শুধু আমাকে বলো, আমি ওর জিপটা কেটে দেবো। ওর এত বড় সাহস কি করে হলো তোমার সামনে দাঁড়িয়ে এরকম কথা বলে? আরে চুপ, তোদেরকে কি কথা বলতে বলেছি নাকি? আমি তার সাথে কথা বলতেছি, তুই চুপ করে থাকবি। আচ্ছা আই ছেলে, তোমার নাম কি? জি আমার নাম রাজ। নামটা তো সুন্দর, কিন্তু তোমার পোশাক আশাক আমার একদম পছন্দ হয়নি। এরকম পোশাক কোথা থেকে পেলি? দেখতে মনে হচ্ছে চাচার বয়সী মানুষ। দেখেন, কারোর পোশাক নিয়ে কথা বলার অধিকার আপনার নেই। এখানে আমি পড়াশোনা করতে এসেছি, আমার পড়াশোনা নিয়ে আপনি জিজ্ঞেস করতে পারেন, কিন্তু আমি কি পোশাক পরে আসবো সেটা একমাত্র আমার ব্যক্তিগত বিষয়। আমার ব্যক্তিগত বিষয়ে আপনার হস্তক্ষেপ আমি পছন্দ করি না। আরে তুই কি জিনিস? তোর মতো ছেলে আমার সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস পায় না? তোর তো সাহস অনেক বেশি। তোর এরকম ব্যবহার আমার অনেক পছন্দ হয়েছে। ঝালমরিচ। এই আপু, খুব কাজের কোনো কথা থাকলে বলেন, আমি এখন ক্লাস করতে যাব। যদি কাজের কথা বলেন তাহলে বলেন, না হলে এখান থেকে আমি চলে যাচ্ছি। তখন মেয়েটা আমাকে অবাক করে দিয়ে পকেট থেকে একটা ছুরি বের করে আমার সামনে। আমি তো সেটা থেকে ভয় পেয়ে গেলাম। তার দিকে তাকিয়ে বললাম, আপু এটা কি করছেন? লেগে যাবে, হঠাৎ করে কেটে দিতে পারে। নতুন নতুন ভর্তি হয়েছিস, তাই আমার ব্যাপারে কোনো কিচ্ছু জানিস না। কয়েকদিন থাকার পর এমনিতে আমার ব্যাপারে সব কিছু জানতে পারবি। তুই এখন আমাদের সবাইকে নিচে দেখাবি। আমি তোর নাচ দেখতে চাই। কথাটা শোনার পর আমার মাথা ঘুরতে শুরু করলো, কারণ আমি কোনোদিন নাচিনি। এটা আমি কিভাবে করব? আমি তখন তাকে বললাম, দেখেন আপু, আমি এসব কোনো কিছু পারি না। আমি এখানে পড়াশোনা করতে এসেছি, নাচ দেখাতে নয়। আয় ছেলে, তুই অনেক বেশি কথা বলছিস। এখন কি এই ছুরিটা দিয়ে তোকে ফুটো করে দেব, নাকি নিচে দেখাবি? আমি পারবো না আপু, আপনি যাই করেন না কেন, আমি নাচ দেখাতে পারবো না। যদি আপনি বলেন তাহলে অন্য কিছু করতে পারি, নাচ দেখানো আমার পক্ষে সম্ভব না। আপু, এই ছেলেটা তোমার কথা বারবার অমান্য করেই যাচ্ছে। আমি কি ওকে মেরে দিব? একটু পরে কিন্তু ওকে আর খুঁজে পাওয়া যাবে না। তুমি শুধু আমাকে অর্ডার করো, এই ছেলেটাকে আমি শেষ করে দেই। আরে তুই চুপ থাক, ও অন্য কিছু করতে চাইছে, তাহলে করুক। তুই এক কাজ কর, গিয়ে প্রিন্সিপালের টাকওয়ালা মাথায় একটা ডিম ভেঙে আসবি। যদি এটা করতে পারিস তাহলে তোকে নাচা থেকে মাফ করে দিব। আমি এটা শোনার পর বুঝতে পারলাম তারা এমন কাজের কথা বলতেছে যেটা আমি পারবো না। আমি তখন তাকে বললাম, দেখেন আপু, এরকম করবেন না আমার সাথে। আমি এখানে পড়াশোনা করার জন্য এসেছি, আমার সাথে কেন এরকম করতেছেন? আরেকটা কথা, যদি তুই বলবি তাহলে এই যে ছুরিটা দেখতে পাচ্ছিস না, সেটা তোর গলায় ঠুকিয়ে দেব। তাড়াতাড়ি এখন নিচে দেখাবি, নইলে কিন্তু আমি তোকে এই ছুরিটা দিয়ে মেরে দিব। বলে ছুরিটা আমার কাছে নিয়ে আসলো। আমি তখন চোখ বন্ধ করে রাখতে শুরু করলাম। কি করছি সেটা আমি নিজেও জানি না, শুধু হাত পা নাড়াচ্ছি। এটা থেকে তারা হাসতে শুরু করলো। আমি চোখ বন্ধ করে নাচতেছি। যখন চোখ খুললাম তখন দেখতে পেলাম তারা ভিডিও করতেছে। এটা দেখার পর আমি নাচ বন্ধ করে দিলাম। এরপর সেই মেয়েটার কাছে গিয়ে বললাম, আচ্ছা আপু, এটা তো ঠিক হয়নি। আপনি আমাকে নাচের কথা বললেন, আমি আপনাকে নেচে দেখালাম, কিন্তু আপনি এটা ভিডিও করলেন। ভিডিও করার অনুমতি আপনাকে কে দিয়েছে? চুপ, আমি কারো কাছ থেকে অনুমতি নেই না। আমার কাছ থেকে অনুমতি নিতে হয়। আমি কারো কিছু অনুমতি নিয়ে করি না। তোর নাচটা আমার ভালো লেগেছে, সেই জন্য এটা আমি সবাইকে দেখাবো, সেই জন্য একটা ভিডিও করছি। এই কথা শোনার পর আমার মাথা নষ্ট হয়ে গেল। আমি তখন তার দিকে তাকিয়ে বললাম, আপু প্লিজ আমার সম্মানটা নষ্ট করবেন না। আমি ভার্সিটিতে নতুন এসেছি, এমনিতে কেউ আমাকে চেনে না, সবাই আমাকে নিয়ে মজা করবে। এর মধ্যে যদি আপনি এটা করেন তাহলে এটা আমার জন্য খুবই কষ্টকর হবে। তোর আর কোনো কথা শুনতে চাই না, তুই তোর ক্লাসে যা। এখন আমার আর তোর সাথে কথা বলতে ভালো লাগছে না। একটু পর ক্লাস শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি ক্লাসে যা। এই কথা শুনে আমি দৌড়ে সেখান থেকে চলে আসলাম। আর একটু থাকলে হয়তো আমাকে পাগল করে দিত,
কিন্তু সত্যি সত্যি যদি এটা সবাইকে দেখিয়ে দেয় তাহলে তো আমার মান সম্মান সব কিছু চলে যাবে। কিন্তু তাকে বললে তো কোনো কিছু বুঝবে না, তাকে কীভাবে বোঝাবো? আমি যখন ক্লাসে গেলাম, ক্লাসে আসায় স্যার কিছুটা বকাবকি করলেন প্রথম দিনই লেট করার জন্য। এরপর আমি আমার বন্ধুদের কাছে গিয়ে বসলাম। আমি তখন রনির পাশে বসলাম। তখন রনিকে বললাম, তোরা আমার বন্ধু না, আমার শত্রু। আমাকে বিপদের মধ্যে ফেলে চলে আসলে তোরা তো বলতে পারতি এই মেয়েটার ব্যাপারে, কিন্তু কোনো কিছু না বলে আমি আগুনে ফেলে রেখে পালিয়ে চলে আসলি। এই তো তোর বন্ধুত্ব? আরে বন্ধু, তুই বেঁচে আছিস? আমি তো ভেবেছিলাম আজকে নীলাপু তোকে মেরেই ফেলবে। তুই এমনিতেই সব কিছুতে প্রতিবাদ করিস, আর এই ব্যাপারে প্রতিবাদ করবি না, সেটা কি হতে পারে? আমরা ভেবেছিলাম তুই প্রতিবাদ করবি আর আমাদের সবাইকে মরতে হবে। আচ্ছা, ওই মেয়েটা কি বললো? সে নাকি ভার্সিটির সভাপতির মেয়ে, তাই বলে এরকম করবে? ভার্সিটিতে সবাই পড়াশোনা করার জন্য আসে, কিন্তু সে তো পড়াশোনা করে না। আর বলিস না দোস্ত, আমাদের থেকে তো বয়সে 2 বছরের বড় হবে, কিন্তু এখন আমাদের সাথে পড়াশোনা করে, পরীক্ষা দেয় না। এমনি প্রতিদিন ভার্সিটিতে আসে, এসে সবার সাথে গুন্ডামি করে। এটাই তার স্বভাব। তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে এই ভার্সিটি থেকে বের হয়ে যেতে হবে। তাই তুই চুপচাপ যেটা হচ্ছে সেটাই মেনে নিবি। তুই যে ফিরে এসেছিস সেটা তোর কাছ থেকে অনেক বেশি কিছু। এই কথা শোনার পর আমি চুপচাপ ক্লাস করতে শুরু করলাম। কিন্তু ক্লাস থেকে যখন বের হলাম তখন আমার মাথায় নষ্ট হয়ে গেল, কারণ ভার্সিটিতে বড় পর্দায় আমার ভিডিওটা ছেড়ে দিয়েছে। এটা দেখার পর সবাই আমার দিকে তাকাতে শুরু করলো। প্রতিটা ছাত্রছাত্রী সেটা দেখছে, সবাই আমার দিকে এগিয়ে আসছিল আর আমাকে বলছিল খুব সুন্দর নাচ হয়েছে বলে মজা করছিল আমাকে নিয়ে। আমি বুঝতে পারছি সবাই আমাকে নিয়ে মজা করতেছে, কিন্তু সেটা আমার একদমই পছন্দ হচ্ছে না। আমি তখনই দূরে চলে গেলাম নীলার কাছে, গিয়ে তাকে বললাম, আপনার সমস্যা কি? আপনাকে কে বলেছে এটা সবাইকে দেখানোর জন্য? আপনি আমার মান সম্মান সব কিছু নষ্ট করে দিলেন। সবাই আমাকে নিয়ে মজা করতেছে, আপনার কারণে আমি ক্লাস করতে পারছি না। আপনার বাবা ইউনিভার্সিটির সভাপতি হয়েছে তো কি হয়েছে? যা খুশি তাই করে ফেলবেন? এটা কী ধরনের নিয়ম আপনাদের? তখন সে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। তার পাশে কয়েকটা ছেলে, তখন একটা ছেলে এসে আমার কলার চেপে ধরে আমাকে ঘুষি দিতে শুরু করলো। আমি তখন চুপচাপ দাঁড়িয়ে ছিলাম। কিছুক্ষণ পরে আমিও প্রতিবাদ করতে শুরু করলাম। তখন মেয়েটা মাঝখানে এসে দাঁড়ালো, এরপর বলল, নীল ছেলেটা নতুন এসেছে, সেই জন্য কোনো কিছু বুঝতে পারেনি। তুই রেগে যাবি না ভাইয়া, আমি তো তোর সাথে মজা করে এরকম করেছিলাম। সত্যি আমার ভুল হয়ে গেছে। বুঝতে পারলাম ছেলেটা তার ভাই। আমি তখন তার দিকে তাকালাম। তখন ছেলেটা কোনো কথা না বলে গিয়ে বসে পড়লো, একটিবার সরি পর্যন্ত বললো না। আমি তখন রাগ করে সেখান থেকে চলে আসলাম। এরপর চলে গেলাম আমার বাসায়। সেখানে যাওয়ার পর আমার বন্ধুরা আমাকে নিয়ে হাসাহাসি করতে শুরু করলো। তখন আমি তাদেরকে বললাম, আরেকবার যদি কেউ আমার এই ব্যাপারটা নিয়ে হাসবি তাহলে কিন্তু তোদের সবাইকে কাপড় খুলে ভিডিও করে সেটা ভাইরাল করে দেব। কথাটা শোনার পর সবাই চুপ হয়ে গেল। তখন রনি আমার দিকে এগিয়ে আসলো। ওকে বলছিলাম একটা টিউশনির ম্যানেজ করে দেওয়ার জন্য। তখন সে আমাকে বলল, আচ্ছা সবাই বাদ দে, রাজ, তোর জন্য একটা টিউশনের ব্যবস্থা করতে পেরেছি। খুব ভালো এবং বড়লোক পরিবারের, ভালো টাকা দিবে। কিন্তু তোকে একটা জিনিস মাথায় রাখতে হবে, মেয়েটার বাবা কিন্তু একজন কমান্ডো অফিসার। তাই খুব চিন্তাভাবনা করে কথা বলবি। ওইখানে গিয়ে যদি এরকম প্রতিবাদ করিস তাহলে কিন্তু তোর চাকরি চলে যাবে, সাথে আমাদের সবাইকে জেলে যেতে হবে। আমি তখন তাকে বললাম, আচ্ছা আমি এই ব্যাপারটা সতর্ক থাকবো, তবে কোনো চিন্তা করতে হবে না। এখন আমার একটা টিউশনের দরকার, আজকে থেকে আমি পড়াতে যাব। আচ্ছা ঠিক আছে, মেয়েটা ক্লাস 6-এ পড়ে, তুই কোনো চিন্তা করবি না। আমি তোকে আজকে নিয়ে যাব সেখানে নিয়ে গিয়ে তোকে সবার সাথে পরিচয় করিয়ে দিব। আমরা বন্ধুরা মিলে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। এখন আমাকে নিজেকে অনেক বেশি স্বাধীন মনে হচ্ছে। বিকালের দিকে চলে গেলাম, সেখানে গিয়ে দেখলাম সব কিছু ভালো। মেয়েটার দাদি তখন আমার কাছে আসলো, এসে আমাকে ভিতরে নিয়ে গেল। আমি তখন তাকে পড়িয়ে যখন বাসা থেকে বের হব তখন আমাকে নিয়ে তারা বসালো। এরপর মেয়েটার বাবা আমাকে বলল, ভাই তুমি আমার থেকে ছোটই হবে, তাই তোমাকে তুমি করে বলতেছি। তুমি আমার মেয়েটার দিকে একটু নজর দেবে। আমি বাসায় থাকতে পারি না, বুঝতেই তো পারছো কী কাজ করি, বাসা থাকা একদমই হয় না। তাই মেয়েটা আমার একটু চঞ্চল হয়ে গেছে, তুমি তাকে একটু ম্যানেজ করে নিও। ওকে ভাই, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার এই পোশাকে আমি অনেক সম্মান করি। আমার অনেক ইচ্ছে আমি এরকম কাজ করব, কিন্তু কিছুতেই সুযোগ পাচ্ছি না। তবে এবার চিন্তা করছি একবার ট্রাই করে দেখব। আমার অনেক ইচ্ছা কমান্ডো হব। সত্যি নাকি? ভাই আমার ছোটোবেলা থেকে অনেক স্বপ্ন আমি দেশের সেবা করব, কিন্তু কিছুতেই সুযোগ পাচ্ছিলাম না। এখন আপনাকে পেয়েছি, আপনি যদি কোনো ব্যবস্থা করে দিতে পারতেন। আর এটা কোনো ব্যাপার হলো নাকি? পরবর্তীতে যখন সার্কুলার বের হবে তখন আমি তোমাকে বলবো, তুমি গিয়ে পরীক্ষা দিয়ে যদি টিকতে পারো তাহলে তোমাকেও কেউ আটকাতে পারবে না। এখন তুমি আমার মেয়েটাকে পড়াও, আমি যেটা বললাম একটু খেয়াল রাখবে।
আপনি কোনো চিন্তা করবেন না, আপনার মেয়ে আমার কাছে ভালোই পড়তেছে, আমার সাথে কোনো চঞ্চলতা করেনি। আপনি এই ব্যাপারে কোনো চিন্তা করবেন না। আপনি কয়েকদিন পরে এসে দেখবেন সে পড়াশোনা ভালো হয়ে গেছে। আমি এটাই চাই, আমি চাই আমার মেয়েটা যেন ভালো মানুষ হয়। সবার আগে ভালো মানুষ হওয়া দরকার। এক সময় ও হয়তো অনেক শিক্ষিত হতে পারবে, কিন্তু ভালো মানুষ হতে পারবে না। আমি অনেক শিক্ষিতকে দেখেছি যারা টাকা পয়সার লোভে পড়ে সব কিছু ছেড়ে দিয়েছে। তাই আমার মেয়েটাকে আমি ভালো মানুষ বানাতে চাই। এই কথা শোনার পর আমার অনেক বেশি ভালো লাগলো। এরকম মানুষেরই আমার প্রয়োজন ছিল। আমি তখন সেখান থেকে চলে আসলাম বাসায় আসার পর চিন্তা করতে শুরু করলাম, এবার সার্কুলার বের হলে আমাকে কমান্ডো অফিসার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে নিজের দেশের সেবা করার জন্য। এর চেয়ে বড় উপায় আমার কাছে আর নেই। তাই আমার যে করি হোক এই চাকরিটা পেতে হবে। কিন্তু কীভাবে পাবো? অনেক লম্বা ট্রেনিং, কিন্তু এখনও তো অনেক সময় আছে। এসব ব্যাপারে চিন্তা না করে আমাকে পড়াশোনায় মনোযোগী হতে হবে। কিন্তু কালকে ভার্সিটিতে যাব কি করে? সবার সামনে ভিডিওটা প্রকাশ করে দিল ওই শয়তান মেয়েটা। আমার বাবা মার কথা মনে হচ্ছে, তাদেরকে ছেড়ে এরকম কোনোদিনও থাকিনি। তাই নিজের কাছে কেমন জানি মনে হচ্ছিল। ভালো খারাপের একটা মিশ্রণে কেমন জানি হয়ে গিয়েছিল আমার জীবনটা। তবে নিজেকে খুব স্বাধীন মনে হচ্ছিল। কোনো বাধা নেই, কোনো অশান্তি নেই। নিজের মনের মধ্যে একটা শান্তি অনুভব করছিলাম। ওইদিকে আমি আর ভাইয়া বাবার সামনে বসে আছি। বাবা আমাদের এরকম চলাচলে একদম পছন্দ করেন না। বাবা ছোটবেলা থেকে ব্যবসা নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকতেন, সেই জন্য তিনি এত বড় একজন ব্যবসায়ী হতে পেরেছেন। কিন্তু তিনি আমাদের এরকম স্বাধীনতা অপছন্দ করেন। তাই তিনি কোনো দিন চাননি আমরা কারো কাছে অহংকার করব। কিন্তু আমার মা মারা গেছেন, এরপর থেকে আমরা আমাদের দাদুর কাছে বড় হয়েছি। অতি আদরে আমরা এরকম হয়ে গেছি। আমি আর আমার বড় ভাই ভার্সিটির মধ্যে সব সময় গুন্ডামি করে বেড়াই। ইচ্ছে করলে আমরাও ভালো পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করতে পারতাম, কারণ আমরা দুজনেই ছোটোবেলায় পড়াশোনা অনেক ভালো ছিলাম। কিন্তু সেটা বন্ধ করে দিয়েছি। এখন পড়াশোনা করতে একদম ভালো লাগে না। কিন্তু আজকে ছেলেটার সাথে এরকমটা করা মনে হয় আমার ঠিক হয়নি। ছেলেটাকে সবার সামনে অপমানিত করলাম। এখন তো সবাই তাকে নিয়ে মজা করবে। এটা মনে হয় আমার একটু বেশি হয়ে গেছে। আমার যে করি হোক ছেলেটার কাছে ক্ষমা চাইতে হবে। কিন্তু তার সামনে ক্ষমা চাইব কী করে? তখন বাবা আমার দিকে তাকিয়ে বললেন, তোমার লজ্জা করে না নীলা? তুমি এভাবে চলাফেরা করো। আর নীল, তুই নিজের বোনকে নিয়ে এরকম চলাফেরা করিস, তোর একদম লজ্জা করে না? তোর ছোট বোনকে কোথায় তুই একটু শাসন করবি, একটু বোঝাবি? তা না করে দুজনে মিলে এরকম করে বেড়াচ্ছিস। এরকম যদি হয় তাহলে আমার বাড়ি থেকে বের হয়ে যেতে হবে তোদেরকে। আমরা দুজন আস্তে আস্তে বাবার সামনে থেকে কেটে পড়লাম, কারণ এখন আমরা এখানে থাকলে এরকম ভাষণ শুনতে হবে। সেই জন্য আমরা দুজন আস্তে আস্তে নিজেদের রুমে চলে গেলাম। গিয়েও আমি ছেলেটার কথা ভুলতে পারছি না, তার কথা চিন্তা করতেছি। কালকে যে করি হোক ছেলেটার কাছে সরি বলতে হবে, আর ছেলেটার সাথে যাতে অপমান না হয় সেই ব্যবস্থা করতে হবে। সেই জন্য আমি কল দিয়ে সামিয়াকে সব কিছু বলে দিলাম কি করতে হবে। কালকে থেকে ছেলেটাকে যেন কেউ অপমান করতে না পারে সেই ব্যাপারে প্ল্যান করে ফেললাম। আসলে ছেলেটার সাথে এরকম করাটা মনে হয় আমার একটু বেশি হয়ে গেছে। কিন্তু আগেও তো আমি অনেক ছেলেকে অপমান করেছি, তাদের জন্য এরকম মনে হয়নি। এই ছেলেটার জন্য কীরকম মনে হচ্ছে, এসব চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে আমি যখন ভার্সিটিতে গেলাম তখন অনেক বেশি অবাক হয়ে গেলাম, কারণ কেউ আমাকে নিয়ে কোনো কথা বলছিল না। আমাকে দেখতেই সবাই চলে যাচ্ছিল দৌড়ে। আমি বুঝতে পারছি না, আমার বন্ধুরা তখন আমার কাছে দৌড়ে আসলো। আমি তখন তাদেরকে বললাম, কী হয়েছে? আমাকে সবাই কালকে অনেক অসম্মান করলো, কিন্তু আজকে কোনো কথা বলছে না কেন? এরকম কেন? দোস্ত, কাহিনী তো একটা হয়ে গেছে। নীলা আপু আজকে সবাইকে সতর্ক করে দিয়েছে তোকে যেন কেউ আপন না করে। যদি আপন করে তাহলে তাকে ভার্সিটি থেকে বের করে দেওয়া হবে। মনে হয় কালকে তোর সাথে এরকম করে অনুপ্ত হয়েছে। এরকম কোনো ঘটনা ঘটেছে নাকি? আমার সেটা মনে হয় না। নীলাপু কোনোদিন কাউকে অপমান করে অনুতপ্ত হয়েছে নাকি? আরে দোস্ত, এই মেয়েটা কি করতে চাইছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। একবার আমাকে সবার সামনে অপমান করবে, আবার সবাইকে নিষেধ করতেছে। এসবের মানে কি? এই মেয়েটা কি ঠিকমতো পড়াশোনা করতে দেবে না নাকি? আমি তো কিছুই জানি না, তবে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। এখন আর তোকে কেউ অপমান করতে পারবে না। সবাইকে যখন নিষেধ করে দিয়েছে তখন আর কেউ তোকে অপমান করবে না এবং বাজে কথাও বলতে পারবে না। আমি তখন তাদের সাথে চলে গেলাম ক্লাসে গিয়ে ভালো মতো ক্লাস করলাম। ক্লাস করার পর যখন বের হলাম তখন হঠাৎ করে নীলা আপু আমার সামনে আসলো। আমি তাকে দেখে সরে যেতে চাইলে তিনি আমার সামনে এসে দাঁড়ালেন। এরপর আমাকে বললেন, রাজ, আমাকে ক্ষমা করে দাও। আমি কোনো দিন
কারো কাছে ক্ষমা চাইনি, কিন্তু আজ তোমার কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়েছি। কারণ আমি তোমার সাথে যেটা কালকে করেছিলাম সেটা অনেক বড় অন্যায় করেছি। আমি সেটা বুঝতে পারছি। আমি কোনো দিন কারো কাছে ক্ষমা চাইনি, কিন্তু আজকে তোমার কাছে ক্ষমা চাইতেছি। কারণ কালকে তোমাকে অপমান করার পর আমি রাতে ঘুমাতে পারিনি। আমার তখন কিছুটা রাগ উঠে গেল। আমি তখন তাকে বললাম, আপনি কি করতে চাইছেন সেটা তো আমি বুঝতে পারছি না। একবার সবার সামনে আমাকে অপমান করছেন, আবার আমাকে এখন বলছেন আপনাকে ক্ষমা করে দেওয়ার জন্য। আপনি ঠিক কী করতে চাইছেন সেটা যদি একটু বলতেন। দেখো, আমি যেটা বলছি সেটা ক্লিয়ার করে বলতেছি। আমি তোমাকে অপমান করেছিলাম, সেটা ভুল করেছি, বুঝতে পারছি। সেই জন্য তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আজ পর্যন্ত এমন কোনো ঘটনা ঘটেনি যে আমি কাউকে অপমান করেছি আর তার কাছে ক্ষমা চেয়েছি। এরকম কোনো ঘটনা আজ পর্যন্ত ঘটেনি, কিন্তু তোমার কাছে ক্ষমা চাইতেছি শুধুমাত্র এই কারণে যে আমি কালকে রাতে ঘুমাতে পারিনি। আমার কাছে মনে হয়েছে তোমার সাথে আমি অন্যায় করে ফেলেছি। আমি তখন আর কি বলবো, আমি তাকে বললাম, আচ্ছা ঠিক আছে, আমি এতে কিছু মনে করি না, কিন্তু একটা কথা চিন্তা করে দেখেন, আপনি মেয়ে মানুষ, আপনার এরকম করা উচিত নয়। আপনার উচিত এখন পড়াশোনা করা। আপনার বাবা একজন সম্মানিত ব্যক্তি, আপনার উচিত আপনার বাবার সম্মানটা রক্ষা করা। আমি তোমার কাছে এত কিছু বলতে চাচ্ছি না। আমি তোমার কাছে ক্ষমা চেয়েছি, তাই তুমি আমাকে ক্ষমা করে দেবে। এর বাহিরে আর কোনো কথা আমি শুনতে চাই না। আজকে থেকে তোমাকে আর কেউ অপমান করতে পারবে না। আমি তাদেরকে বলে দিয়েছি তোমাকে অপমান না করার কথা। সেটা নয় বুঝলাম, কিন্তু আপনার তো একটা জীবন আছে। আপনি কি সারা জীবন এভাবে থাকবেন? আর আপনার বাবা কি সারা জীবন এই ভার্সিটির সভাপতি থাকবে? সবাই একদিন পৃথিবী ছেড়ে চলে যাবে, আপনার বাবাও একদিন চলে যাবে। আপনার বাবা এই পৃথিবী ছেড়ে যখন চলে যাবে তখন আপনি কি করবেন? তখন সে কোনো কথা বলে না, আমার সামনে থেকে চলে গেল। আমি কোনো কিছু চিন্তা না করে চলে আসলাম বাসায়। আসার পর স্বাভাবিক জীবন চলতে শুরু করে। এভাবে প্রায় 5টা মাস কেটে গেল। বাড়ির বাইরে আছি। বাড়ির কথা মাঝে মাঝে মনে হতো, আবার কষ্ট হতো। তানিয়া আমার সাথে যোগাযোগের চেষ্টা করছে, কিন্তু আমি তার সাথে যোগাযোগ করি না। আমি যখন বলেছি প্রতিষ্ঠিত হয়ে তার সামনে যাব, তাহলে প্রতিষ্ঠিত হয়েই তার সামনে যাব। আমার বন্ধুবান্ধবের মাধ্যমে বাবাও শুনেছি আমার খোঁজ করেছেন। আমার বন্ধুরা বাবাকে কিছু বলেনি। আজকে যখন আমি পড়ানোর জন্য আমি আমার ছাত্রীর বাসায় গেলাম, তখন তার বাবা আমার কাছে আসলেন। এসে আমাকে বললেন, রাজ, তোমাকে বলছিলাম না আমাদের ওখানে সার্কুলার বের হলে তোমাকে বলবো। এখন আমাদের ওখানে সার্কুলার বের হয়েছে। এক কাজ করো, তুমি ওখানে পরীক্ষা দাও, আশা করি তুমি টিকে যাবে। অনেক ধন্যবাদ ভাই, আমি জানতে পারিনি। আপনি এই ব্যাপারটা আমাকে জানালেন, আমি অনেক বেশি খুশি হয়েছি। আমি কালকেই যাব, গিয়ে ওখানে পরীক্ষা দেব। আশা করি সব কিছু ঠিক থাকলে আমি দেশের জন্য কিছু একটা করতে পারবো। ঠিক আছে, আমি ওখানে থাকবো। তোমার জন্য অনেক শুভকামনা রইল। আমি তখন আমার বন্ধুদেরকে বিষয়টা জানাই, তারা অনেক বেশি খুশি হয়। তারা অনেকে আমাকে বাধা দিচ্ছিল, আবার সাপোর্টও করছিল, কারণ কাজটা অনেক রিস্কের। এই কাজ করতে গিয়ে অনেকে জীবন হারিয়েছে, সেখানে তারা আমাকে দিতে চাচ্ছিল না, কিন্তু আমার আগ্রহের কাছে তারা হার মানে। এর পরের দিন আমরা সবাই সেখানে চলে গেলাম। তারা আমাকে সাপোর্ট দেওয়ার জন্য সেখানে গেল। সব পরীক্ষা শেষ করলাম, আমার শরীরের মাপ সব কিছু নেওয়া হলো, আমার মেডিকেল টেস্ট শেষ হলো। শুধু লিখিত পরীক্ষার রেজাল্ট বাকি, সেটা বের হলেই জানিয়ে দেওয়া হবে আমি সিলেক্ট হয়েছে কি না। আমি সেটার অপেক্ষা ছিলাম। প্রায় 4 দিন পর আমাকে জানিয়ে দেওয়া হলো যে আমি সিলেক্ট হয়েছি। সেদিন আমার আনন্দটা কাউকে বলে বোঝাতে পারবো না। আমি এত বেশি খুশি হয়েছিলাম। আমি তখন ভার্সিটিতে গেলাম। ভার্সিটিতে যারা আমার শুভাকাঙ্ক্ষী ছিল সবাইকে জানিয়ে দিলাম ব্যাপারটা। নীলাপুর সাথে অনেক ভালো একটা সম্পর্ক হয়ে গেছে এই কয়েক মাসে। আজকে আমার ছাত্রীর জন্মদিন। তার জন্মদিন এরকম একটা জিনিস হবে আমি কল্পনাও করতে পারিনি। আমি তখন অনেক খুশি মনে তার বাসায় চলে গেলাম। তার বাসায় গিয়ে তো আমি অবাক হয়ে গেলাম, কারণ নীলাপু সেখানে। তিনিও আমাকে দেখে অনেক বেশি অবাক হয়ে গেলেন। তখন তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার রাজ, তুমি এখানে? আমারও তো একটাই প্রশ্ন, আপনি এখানে? আমি তো এখানে পড়ানোর জন্য আসি, কিন্তু আপনার সাথে তাদের সম্পর্ক কি? ও, তুমি তাহলে সেই টিচার যে আমার ভাতিজিটাকে এত তাড়াতাড়ি এত ভালো একটা পজিশনে নিয়ে এসেছে। ও তো পড়াশোনা একদম করতে চাইতো না, তোমার কারণে এত ভালো হয়েছে। সত্যি তোমার কোনো জবাব নেই। এতে আমার কোনো ক্রেডিট নেই, যা করার সে নিজে করেছে। এতদিন ওর পড়ার প্রতি মনোযোগ ছিল না, আমি শুধু তাকে পড়ায় মনোযোগী করেছি, এর বাইরে আর কোনো কিছু না। তার নিজের যোগ্যতায় সব কিছু সে করেছে। তখন আমরা তার জন্মদিনের কেক কাটলাম। জন্মদিনের কেক কাটার পরে আমি আমার ছাত্রীর জন্য আনা গিফট আর তার হাতে বুঝিয়ে দিলাম। এরপর যখন আমি বেরিয়ে আসতে যাব, তখন আমার ছাত্রী আমাকে থামালো। তার বাবা আমাকে বললেন, রাজ, তুমি তো ওইদিকে যাচ্ছ, তুমি নীলাকে নিয়ে যাও, ওকে বাসায় পৌঁছে দিও। আমি তখন নীলা আপুকে নিয়ে বেরিয়ে পড়লাম। পথে আসার সময় তাকে বললাম, আপনার সাথে হয়তো অনেক সময় বেয়াদবি করেছি, আমাকে ক্ষমা করে দিবেন। আমি তো আর ভার্সিটিতে যাব না, প্রতিদিন শুধুমাত্র পরীক্ষা দিতে আসবো।
কথাটা শোনার পর আমার কান্না চলে আসলো, কিন্তু অনেক কষ্ট করে কান্না চেপে রাখলাম। অনেক বেশি ভালোবেসে ফেলেছি, কিন্তু সেটা তার সামনে প্রকাশ করতাম না। এই কয়েক মাসে তার কাজকর্ম সব কিছু আমাকে মুগ্ধ করত। সে অনেক সহজ সরল ছিল, আমি তাকে অনেক ভালোবেসে ফেলেছি, কিন্তু কিভাবে তাকে বলবো সেটা নিয়ে চিন্তা করছিলাম। এর ভিতর এরকম একটা কথা শুনলাম, এটা আমি ভাবতে পারিনি। আমি আমার পরিবারের সবার সাথে তার ব্যাপারে কথা বলেছি। আমার বাবা কোনো দিন আমাকে এই ব্যাপারে আপত্তি করবে না, সেটা আমি জানতাম। কিন্তু তাই বলে তিনি রাজি হয়ে গিয়েছিলেন। কিন্তু সে এরকম কথা কেন বলছে? আমি তখন তাকে বললাম, কেন, তুমি কেন প্রতিদিন আসবে না? আসলে আমি সেনাবাহিনীতে পরীক্ষা দিয়েছিলাম, সেখানে আমার চান্স হয়ে গেছে। আমাকে ট্রেনিংয়ে যেতে হবে। সেখান থেকে ফিরে আসার পর তো চাকরিতে জয়েন হয়ে যাব, তখন শুধু পরীক্ষা দিতে আসবো। কথাটা শোনার পর কষ্ট বাড়তে শুরু করলো, কারণ আমি জানি ওখানে অনেক কষ্ট। সে কি এত কষ্ট সহ্য করতে পারবে? আমি ভিতর থেকে শেষ হয়ে যাচ্ছিলাম, কিন্তু মুখের মধ্যে হাসি এনে তাকে বললাম, এটা তো খুব ভালো একটা সংবাদ। তুমি আমাকে জানাওনি কেন? আমি তো ভেবেছিলাম তুমি অন্য কোনো কারণে হয়তো পরীক্ষা দিতে আসবে, কিন্তু এটা তো অনেক ভালো সংবাদ। দোয়া করবেন আমার জন্য, আমি যাতে ভালো মতো ট্রেনিং শেষ করতে পারি। আমার অনেক স্বপ্ন এই দেশের জন্য কিছু একটা করব। আপনি আমার জন্য দোয়া করবেন। আপনার সাথে অনেক বেয়াদবি করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আরে কি বলছো? তুমি আমার সাথে বেয়াদবি করবে কেন? তুমি তো যেটা বলছো সেটা আমার ভালোর জন্যই বলেছো। আমি তো এখন পড়াশোনায় মনোযোগী হয়ে গেছি, আগের থেকে অনেক বেশি ক্লাস করি। তুমি কি পারবে এসব ট্রেনিং সহ্য করতে? আমি শুনেছি এসব ট্রেনিং করতে নাকি অনেক কষ্ট হয়। ভালো কিছু পেতে হলে তো একটু কষ্ট করতেই হবে। আমি সেই কষ্ট করার জন্য প্রস্তুত আছি। আপনি শুধু দোয়া করবেন যাতে ভালো মতো ট্রেনিংটা শেষ করে এই দেশের জন্য কিছু একটা করতে পারি। রাজ, তোমাকে একটা কথা অনেক দিন যাবৎ ভাবছি বলবো, কিন্তু কিছুতেই বলতে পারছি না। আমি জানি না কথাটা তুমি কিভাবে নেবে। আমি কি সাহস করে সেই কথাটা তোমাকে বলবো? আমি তখন তার এরকম অদ্ভুত কথার কিছু বুঝতে পারলাম না। আমি তখন তাকে বললাম, কী ব্যাপার, কী কথা বলতেছেন? নিঃসন্দেহে আমাকে বলেন। আপনার তো এরকম অবস্থা ছিল না, আপনি তো যা ইচ্ছা তাই বলতে পারতেন। আজকে কেন এরকম বলছেন? আসলে কিছু কথা মানুষ বলতে গেলে অনেক দুর্বল হয়ে পড়ে। আমি ঠিক সেরকম দুর্বল হয়ে পড়েছি। আমি কিছুতে তোমাকে কথাটা বলতে পারছি না। আচ্ছা ঠিক আছে, পরে কথাটা বলবো, এখন আমার সেই কথা বলার মুড নেই। আরে কি বলেন আপনি? এইমাত্র বলেন আমাকে কি জানি বলবেন, আবার বলছেন মুড নেই। কী বলতেছেন? কিছুই তো বুঝতেছি না। বাদ দাও তো, এমনি মজা করছিলাম, পরে তোমাকে কথাটা বলবো। আমি তখন তাকে বাসায় পৌঁছে দিয়ে নিজের বাসায় চলে আসলাম আমার বন্ধুদের কাছে। সেখান থেকে তাদের সাথে আড্ডা দিলাম। এটাই হতো তাদের সাথে শেষ আড্ডা। এরপর আমাকে বেরিয়ে যেতে হবে কালকে থেকে ট্রেনিংয়ের উদ্দেশ্যে। জানি না ওখানে আমার জন্য কি অপেক্ষা করতেছে, তবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব যাতে আমি একজন ভালো কমান্ডো অফিসার হিসেবে ফিরে আসতে পারি এবং এই দেশের জন্য কিছু একটা করতে পারি। আসার সময় আমার বন্ধুরা আমার জন্য অনেক কান্না করলো, কিন্তু আমি তাদের সাথে কান্না করে মনে অনেক সাহস নিয়ে বেরিয়ে পড়লাম ট্রেনিংয়ের উদ্দেশ্যে। সেখানে যাওয়ার পর প্রথম দিন ভালো মতোই কাটলো। দ্বিতীয় দিন থেকে কষ্ট শুরু। বুঝতে পারলাম আমি কোথায় এসে পড়েছি। মাঝে মাঝে মনে হতো আমি এখান থেকে চলে যাই পালিয়ে, কিন্তু কিছুতেই পালিয়ে যেতে পারছি না। নিজের মনকে নিজে বোঝাচ্ছি এই কষ্টগুলো আমাকে সহ্য করতে হবে, এই কষ্টের মাধ্যমে আমি পরিণত হব। নিজেকে বারবার আমি নিজেই বোঝাচ্ছিলাম যে করি হোক এখন আমাকে এই কষ্টগুলো সহ্য করতেই হবে। এদিকে রাজকে দেখতে না পেয়ে আমি পাগল হয়ে গেছি। কি করব কিছুই বুঝতে পারছি না। আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। আমি বাবার সাথে কথা বললাম, এরপর চলে গেলাম ইরফান ভাইয়ের সাথে কথা বলার জন্য। ইরফান ভাই মানে আমার খালাতো ভাই, যার মেয়েকে রাজ পড়াতো, তার সাথে কথা বললাম এই ব্যাপারটা নিয়ে। তিনি আমাকে বললেন ধৈর্য ধরার কথা, কিন্তু আমি কিছুতেই ধৈর্য ধরতে পারছিলাম না। একদিন গিয়েছিলাম তার ট্রেনিং দেখার জন্য, সেখানে আড়াল থেকে তাকে দেখছি। সামনে যাওয়ার অর্ডার ছিল না। আমি তখন চিন্তা করলাম সে যখন ফিরে আসবে তখন তার পরিবারের কাছে আব্বুকে পাঠাবো। ট্রেনিংয়ে কয়েকদিন যাওয়ার পরে আমি নীলাভকে মিস করতে শুরু করলাম। আমি বুঝতে পারলাম তার প্রতি আমার কোনো একটা আবেগ কাজ করতেছে। তাকে অনেক বেশি মিস করতে শুরু করলাম। তার পাগলামিগুলো আমার অনেক বেশি মনে হতে শুরু করলো। তাহলে কি আমি তাকে ভালোবেসে ফেললাম? তাহলে তানিয়াকে আমি কি করি? তানিয়ার জন্য তো আমার একই ফিলিংস। আমি এমন জামালে এসে পড়লাম, দুই দিকে দুই নৌকা, কোন নৌকায় আমি উঠবো এটাই চিন্তা করছিলাম। তানিয়া কি এখন আমার জন্য অপেক্ষা করতেছে? সে তো বলেছিল মৃত্যু পর্যন্ত আমার জন্য অপেক্ষা করবে। তাহলে কি সে আমার জন্য অপেক্ষা করতেছে? আমি কি করব কিছুই বুঝতে পারছি না। তবে এখন আমাকে শুধু সামনের দিকে চিন্তা করতে হবে, বাইরে চিন্তা করলে হবে না। শুধু আমার কাজ নিয়ে আমাকে চিন্তা করতে হবে।
সেই জন্য মাঝে মাঝে বন্ধুদের সাথে কথা বলতাম আর আমার কাজের দিকটা চিন্তা করতাম। নীলাপুর কথা খোঁজ নিয়েছি, তিনি নাকি মাঝে মাঝে রনির কাছে আমার ব্যাপারে জিজ্ঞাসা করেন। এদিকে রাজের বাবা মা পাগল হয়ে গেছেন, তারা এতদিন থেকে খুঁজে বেড়াচ্ছেন। রাজের বাবা রাগ ছিল, কিন্তু সেটা এখন আর এই কয়েকদিন নিজের ছেলেকে খোঁজার জন্য পাগল হয়ে গেছে। চারদিকে তার লোক লাগিয়ে দিয়েছে, কিন্তু রাজকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, কারণ রাজ অনেক দূরে চলে গেছে ট্রেনিংয়ের জন্য। তা নিয়ে অপেক্ষা করছিল। রাজের বাবা মা দুজনে বসেছিলেন। রাজের মা তখন কান্না করতে করতে বললেন, সব হয়েছে তোমার জন্য। তুমি যদি তখন ওই কাজগুলো না করতে, তাহলে আমার ছেলেটা এখান থেকে চলে যেত না, এভাবে হারিয়ে যেত না। আমার ছেলেটা তোমার অহংকারের কারণে বিরক্ত হতো। আমার ছেলেটা পালিয়ে চলে গেলে এখন তো তুমি অহংকার ছেড়ে দিয়েছো, গরিব মানুষের সেবা করছো। এইসব করে কি হবে? আমার ছেলেটা কি ফিরে আসবে? আমাকে ক্ষমা করে দাও রাজের মা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমার ছেলেটাকে আমি দূরে করে দিয়েছিলাম। আমি বুঝতে পেরেছি এখন গরিব মানুষদেরকে অপমান করে তাদের অত্যাচার করে কোনো আনন্দ নেই। তখন হয়তো আমার অহংকার ছিল, কিন্তু এখন আমার আর কোনো অহংকার নেই। আমি আমার ছেলেটাকে ফিরে পেতে চাই। আমার ছেলেটাকে আমি খুঁজে পাই ওদের সেবার মধ্যে, সেই জন্য আমি গরিব মানুষদের সেবা করি। রাজের মা তখন রাজের বাবাকে জড়িয়ে ধরলেন, এরপর কান্না করতে শুরু করলেন। রাজের বাবা তখন তাকে সান্ত্বনা দিয়ে বললেন, বাবা তুমি চিন্তা করো না, আমি চারিদিকে লোক লাগিয়ে দিয়েছি। ও যদি এই দেশে থেকে থাকে তাহলে তাকে খুঁজে বের করব। তুমি এ ব্যাপারে নিশ্চিন্তে থাকতে পারো। তুমি যে করেই হোক আমার ছেলেটাকে আমার কাছে এনে দাও। আমি আমার ছেলেকে ছাড়া থাকতে পারবো না। তুমি যাই করো না কেন, যত তাড়াতাড়ি সম্ভব আমার ছেলেটাকে আমার কাছে এনে দাও। দেখতে দেখতে একটা বছর কেটে গেল। আমার ট্রেনিংয়ের আজ শেষ দিন। আজকে আমাকে হয়তো ছুটি দেওয়া হবে, সেটা চিন্তা করছিলাম। ট্রেনিং শেষ করার পর আমাদের একটা সমাবেশের আয়োজন করা হলো। সেখানে আমাকে বেশ পরিয়ে দেওয়া হলো সম্মানের সেই পোশাক আমার গায়ে জড়ালাম। আমার কতটা আনন্দ লাগছিল সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। আমরা ভাবছিলাম আমাদের ছুটি হবে, কিন্তু সব কিছু শেষ। পরের দিন আমাদের কাছে আসলো আমাদের অফিসার, অর্থাৎ আমাদের ইউনিটের প্রধান। তিনি তখন আমার দিকে এগিয়ে আসলেন। তিনি আমার পরিশ্রম দেখেছেন, তার সাথে আমার অনেক ভালো সম্পর্ক হয়ে গেছে। তার নাম তৌফিক সাহেব। তিনি তখন আমাকে বললেন, রাজ, আমরা ভেবেছিলাম তোমাদের সবাইকে আজকে ছুটি দিয়ে দিব, কিন্তু আমাদের দেশের সেবার জন্য আমরা সব সময় সচেষ্ট থাকবো সেই শপথ করেছিলাম। সেই জন্য তোমাদের আজকে ছুটি দিতে পারছি না। তোমরা সঠিকভাবে প্রস্তুতি নাও। এখন আমাদের একটা মিশনে নামতে হবে। রাজ, আমি জানি একটু কষ্ট হবে তোমাদের। স্যার, এতে আমাদের মন খারাপ করার কিছু নেই। আমরা প্রস্তুত আছি। জীবনের প্রথম কোনো মিশনে আমাদের যাত্রা। আমরা আমাদের জীবন দিয়ে কাজ করব, আপনি কোনো চিন্তা করবেন না। আসলে একটা সন্ত্রাসী আরিফ সেই সীমান্তবর্তী এলাকায় প্রতি রাত দিন চোরাচালান করে যাচ্ছে। কেউ তার ব্যাপারে কিছু জানতে পারছে না। আমরা গোপন সূত্রের মাধ্যমে খবর পেয়েছে আগামী শুক্রবার সে এই দেশে প্রকাশ্যে অনেক অস্ত্র নিয়ে আসবে। তার বিরুদ্ধে কোনো অফিসার কিছু করতে পারবে না, এরকম সাহস তার। তার অনেক অস্ত্র আছে, তাই আমাদেরকে যে করেই হোক তার বিরুদ্ধে যুদ্ধে নামতে হবে। স্যার, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আমরা আমাদের জীবন দিয়ে দেব, কিন্তু এই দেশে কোনো অবৈধ মালামাল ঢুকতে দিব না। ওই আরিফকে আমরা শেষ করে দেব। রাজ, তোমার কাছে কাজটা যতটা সহজ মনে হচ্ছে আসলে ততটাও সহজ নয়। তোমার জীবনের প্রথম মিশন তো, তাই তোমার কাছে এতটা সহজ মনে হচ্ছে। সেখানে গেলে বুঝতে পারবে তার কত লোকজন। আমরা যতজন সৈনিক আছি তার কাছেও এত লোক আছে। তার কাছে যদি অস্ত্র না থাকতো তাহলে সেটা অন্য ব্যাপার ছিল। অন্য সন্ত্রাসীদের মতো সে না, সে সম্পূর্ণ আলাদা। আমাদের অস্ত্রের পরিমাণ তার অস্ত্রের তুলনায় খুব হালকা। সে বিভিন্ন দেশ থেকে অবৈধ উপায়ে অস্ত্র আমদানি করে রেখেছে। স্যার, ওর কাছে অস্ত্র থাকতে পারে, কিন্তু ওর কাছে দেশপ্রেম নেই। আমাদের কাছে আমাদের দেশপ্রেম আছে। আমরা আমাদের দেশের জন্য জীবন দিতে পারবো, আপনি কোনো চিন্তা করবেন না। শুক্রবার তার জীবনের শেষ দিন। এরকমই সাহস আমি তোমার কাছ থেকে আশা করেছিলাম রাজ, এবং তুমি তার প্রমাণ আশা করে দিবে। সেই দিন তুমি আমার সাথে থাকবে আমার ইউনিটের অ্যাসিস্ট্যান্ট হিসেবে। তোমাকে আমি নিয়ে রাখলাম। ধন্যবাদ স্যার, আমাকে এতটা বিশ্বাস করার জন্য। আমি আপনার বিশ্বাসের মর্যাদা রাখার চেষ্টা করব। আমি চেষ্টা করব নিজের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও দেশের জন্য কিছু একটা করার। এভাবে দেখতে দেখতে অপেক্ষা করতে শুরু করলাম। শুক্রবার সকালে আমরা সবাই মিলে আগে থেকে প্রস্তুত হয়ে নিলাম, কারণ রাতে আমাদেরকে মিশনে নামতে হবে। আমার জীবনের প্রথম কোনো যুদ্ধ, সেটা আমার জন্য কতটা অনুপ্রেরণামূলক আমি কাউকে বলে বোঝাতে পারবো না। নিজের ভিতরে অজানা এক অনুভূতি কাজ করছে, অন্যদিকে ভয়ও করছে। এদিকে ভালো লাগা, অন্যদিকে তেমন অনেক ভয় কাজ করছিল। সন্ধ্যা নামার আগেই আমি ওই এলাকা থেকে সব লোকজনকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করলাম।
সন্ধ্যার পরেই সেখানে লোকজন আসতে শুরু করলো। বুঝতে পারলাম এরা সবাই আরিফের লোক, তাদের জমা হওয়ার অপেক্ষা করছি। এখন আরিফ আসার বাকি, কিছুক্ষণ পরে সেখানে একটা হেলিকপ্টার ল্যান্ড করলো। আমরা বুঝতে পারলাম আরিফ চলে এসেছে। আরিফ নামতেই ইন্ডিয়ান বর্ডার থেকে মালামাল আমদানি শুরু হতে লাগলো। তখন আমরা সবাই মিলে আক্রমণ করলাম, আরিফের দলের অনেক সদস্যকে মারলাম। কিন্তু আরিফের লোকজন অনেক সাহসী এবং তাদের কাছে অনেক ভালো ভালো অস্ত্র আছে। তারাও আমাদের বিরুদ্ধে প্রতিরোধ করতে শুরু করলো। অনেক অফিসারকে তারা মেরে ফেললো। তখন আমি দেখতে পেলাম আরিফ আমাদেরকে বোম দিয়ে উড়িয়ে দেওয়ার ব্যবস্থা করতেছে। সে যখন রেডি হচ্ছিল তখন আমি তার পিছনে চলে গেলাম, গিয়ে তার মাথায় বন্দুক ধরে বললাম, তোর এত বড় সাহস, তুই এই দেশের সাথে বেইমানি করছিস? তোকে আজকে মরতে হবে। আজকে থেকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তুই আমাকে মারবি অফিসার? তোর কত অফিসার আমার পায়ের নিচে পিষে মারা গেছে, আর তুই আমাকে মারবি? আজকের পর থেকে তোর এই বড় বড় কথাগুলো বন্ধ হয়ে যাবে। তোকে কে এত বড় সাহস দিল যে তুই এই দেশের ভিতরে অস্ত্র আমদানি করিস? তোর কারণে কত সন্ত্রাসী মানুষকে কষ্ট দিচ্ছে সেটা কি তুই জানিস? এই অফিসার, আমার সামনে এত বড় বড় কথা বলবি না। আমার কাছে তোর মতো অফিসার পিঁপড়ার মতো। তুই আমার পায়ের নিচে পিষে মারা যাবি। তুই কোনো চিন্তা করবি না। তুই একবার পিছনের দিকে তাকিয়ে দেখ, তোর সাথে কত লোক দাঁড়িয়ে আছে। এদের এক একটা গুলিতে তুই ধুলোয় মিশে যাবি। তুই কি বেঁচে যাবি চিন্তা করেছিস? তোকে মরতে হবে। আরিফ যাকে টার্গেট করে তাকে মরতে হয়। তুইও বাঁচতে পারবি না। বলে একটা লোক আমার পায়ে গুলি করে দিল। আমি তবুও আরিফকে ছাড়লাম না, আরিফের হাতে গুলি করে দিলাম। আরিফ মাটিতে বসে পড়লো। তখন কয়েকজন সেনা অফিসার দৌড়ে আসলো এবং তাদেরকে গুলি করতে শুরু করলো। এরই ভিতরে আমার দ্বিতীয় পায়ে আবার গুলি করা হলো। আমি এবার আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, মাটিতে শুয়ে পড়লাম। এরপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন দেখতে পেলাম বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান আমার দিকে তাকিয়ে আছেন। আমি তখন তাকে দেখে উঠার চেষ্টা করলাম। তখন তিনি আমাকে বললেন, আরে রাজ্যে উঠে বসার কোনো দরকার নেই, তুমি শুয়ে থাকো, কোনো সমস্যা নেই। তবে তুমি যে সাহসিকতার স্বাক্ষর রেখেছো সেটা অতুলনীয়। তোমার মতো অফিসারই আমাদের দেশে প্রয়োজন। তোমাকে অসংখ্য ধন্যবাদ এই কাজটা করার জন্য। জীবনের প্রথম যুদ্ধে কেউ এরকম সাহসিকতা কোনোদিন দেখিয়েছে কিনা সেটা আমি জানি না। দোয়া করবেন স্যার, যেন এভাবেই নিজের দেশের জন্য জীবনটা দিয়ে দিতে পারি। আমি আমার দেশের জন্য নিজের জীবনটা দিয়ে দিতে পারি স্যার। এর থেকে বড় সার্থকতা আর কোনো কিছুতেই নেই। ওকে রাজ, তাহলে তোমাকে ছুটি দেওয়ার কথা ছিল। তোমাকে আমি 3 মাসের ছুটি দিলাম। এই 3 মাস তুমি ভালো করে রেস্ট নাও, তোমার পাও ঠিক হয়ে যাক। এর ভেতরে তুমি ছুটিটাও কাটিয়ে নাও। এরপর থেকে আবার তোমাকে ফিরে আসতে হবে। এই দেশের জন্য লড়াই করতে হবে। তোমাদের মতো অফিসার আমাদের এখন বড্ড প্রয়োজন। আমি তখন অনেক বেশি খুশি হয়ে গেলাম। আমার বন্ধুরা তখন আমাকে নিয়ে আসলো তাদের বাসায় এসে থাকতে শুরু করলাম। 1 সপ্তাহ ওর মোটামুটি হাঁটতে পারছি। আমাদের ভার্সিটির সমাবেশ সবাই আসবে, সেখানে যেতে হবে, সবার সাথে দেখা হবে। সেজন্য আমিও ভাবলাম সেখানে যাব। অনেক দিন নীলা আপুর সাথে দেখা হয় না। তিনি কেমন আছেন সেটা জানার অনেক বেশি ইচ্ছা করতেছে। সেই জন্য পরের দিন চলে গেলাম সেখানে। কিন্তু সেখানে যাওয়ার পর নীলা আপুকে দেখে আমি অবাক হয়ে গেলাম। তিনি শাড়ি পরে এসেছেন, অনেক বেশি সুন্দর লাগতেছে। তিনি আমাকে দেখার পর দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিলেন। আমি তখন তার এরকম অবস্থা দেখে অনেক বেশি অবাক হয়ে গেলাম। এভাবে আমাকে জড়িয়ে ধরে কান্না করতেছেন কেন? কুত্তা, তুই কেন এরকম করলি আমার সাথে? আমাকে পাগল করে দিয়ে তুই আমার থেকে দূরে চলে গেলি। আমি এতদিন ঘুমাতে পারিনি। প্রতিদিন তোকে নিয়ে চিন্তা করতাম, তোর জন্য কান্না করতাম। আমি তখন তার এরকম কথা শুনে আশ্চর্যের চরম পর্যায়ে পৌঁছে গেলাম। তার মানে কি সেও আমাকে নিয়ে এরকম ফিল করে যেরকম আমি থেকে নিয়ে ফিল করি? আমি তখন তাকে বললাম, কেন আমাকে নিয়ে চিন্তা করবেন কেন আপনি? রাজ, আমি তোকে ভালোবাসি। তোকে ছাড়া আমি বাঁচবো না। তোকে আমার চাই, তোকে আমার কাছে পেতে চাই। আমার থেকে তোকে আর কেউ কেড়ে নিতে পারবে না। আপনি কি বলছেন? আপনার মাথা ঠিক আছে? হ্যাঁ, আমার সম্পূর্ণ মাথা ঠিক আছে। আমি তোকে ভালোবাসি, আর আমার বাবাও রাজি আছেন। আমরা তোর পরিবারের সাথে কথা বলতে চাই। আমি তখন তাকে বললাম, এসব চিন্তা করে কোনো লাভ নেই। আমি সেখান থেকে খুশি মনে চলে আসলাম। তার সাথে ব্যাপারে কথা বলা যাবে। আমি তাকে কষ্ট দিতে চাই না। কিন্তু মানুষটা সমাবেশ শুরু হতেই আমি আশ্চর্য হয়ে গেলাম, কারণ বাবা সেখানে অতিথি হিসাবে এসেছেন। বাবা আমাকে দেখে ফেলেছেন। আমি এখন কোথায় পালাবো? অজানা একটা টেনশন শুরু হলো। বাবা যখন বক্তব্য দিতে শুরু করলো তখন হঠাৎ করে আমাকে ডাকলেন। আমি এখন না গিয়ে থাকবো কী করে? আমি সেখানে গেলাম। বাবা তখন আমাকে জড়িয়ে ধরলো, বললেন, আজ আমার এত সম্মান, এত কিছু, কিন্তু এর আগে আমি একটা খারাপ মানুষ ছিলাম। আমি মন্ত্রী হওয়ার পর থেকে গরিব মানুষদেরকে অবহেলা করেছি, তাদেরকে নির্যাতন করেছি। কিন্তু আমার ছেলে আমার চোখ খুলে দিয়েছে।
আমার ছেলে আমার এসব অন্যায় সহ্য করতে না পেরে বাড়ি থেকে পালিয়ে চলে এসেছিল। এরপর থেকে আমি অহংকার বাদ দিয়ে দেই এবং গরিব মানুষদেরকে সহযোগিতা করতে শুরু করি। আজকে আমার এই অবস্থান সবকিছু আমার ছেলের জন্য। আমি তখন আমার বাবাকে জড়িয়ে ধরে কান্না করে দিই। আমি আমার এই বাবাকে দেখতে চাইছিলাম এতদিন ধরে, আজ আমার সব স্বপ্ন পূরণ হয়েছে। আমি তখন বাবাকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম, বললাম, বাবা, আমি তোমাকে এভাবে সারা জীবন দেখতে চেয়েছি, আজকে তুমি আমার স্বপ্ন পূরণ করে দিয়েছো বাবা। এরপর আমি সিদ্ধান্ত নিলাম আজকে বাসায় ফিরে যাব। আম্মুকে দেখতে অনেক বেশি ইচ্ছে করছে। যখন স্টেজ থেকে নামলাম তখন সবাই আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। কেউ হয়তো কল্পনা করতে পারেনি আমি ইমরান চৌধুরীর ছেলে। ভার্সিটিতে যারা আমাকে অপমান করতো তারা আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। আমি তখন নীলার সামনে গেলাম। নীলাপু তখন আমাকে বলল, রাজ, তুমি কেন এরকম করলে? তুমি এত বড়লোক একজন মানুষের সন্তান হয়েও তুমি কেন এরকম আমাদের সাথে অভিনয় করলে? আপু, অভিনয় না করলে কি আসল মানুষকে চিনতে পারতাম? অভিনয় করার কারণেই তো আমার আপনজনদেরকে আমি চিনতে পেরেছি। যারা টাকার কারণে আমার আপনজন ছিল তারা আমার থেকে দূরে চলে গেছে, আর যারা সত্যিকারের আপনজন ছিল তারা আমার পাশে থেকে গেছে। এই অভিনয় আমাকে অনেক কিছু শিখিয়েছে। এরপর বাবার সাথে চলে আসলাম বাসায়। বাসায় আসার পর আম্মু আমাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো। আমি তখন আমার আম্মুকে জড়িয়ে ধরে বললাম, চিন্তা করো না আম্মু, আমি আর তোমাকে ছেড়ে যাব না। তুমি জানো না তোমার ছেলে এখন কি হয়ে গেছে? তোমার ছেলে এখন সেনাবাহিনীর সদস্য। তোমার ছেলে একজন কমান্ডো অফিসার। বাবা, আমার এসবের কোনো কিছুই প্রয়োজন নেই। আমি আমার ছেলেকে চাই। আমি আমার ছেলেকে আর হারাতে পারবো না। বাবা, এসব বাদ দিয়ে দাও। আম্মু, তুমি কি চাও না তোমার ছেলে নিজের দেশের জন্য কিছু একটা করুক? আমি তো নিজের দেশের জন্য ছোটোবেলা থেকেই কাজ করার জন্য আগ্রহী। তুমি কি বাবার মতো আমাকে পালিয়ে যেতে বলবে? আম্মু আর কোনো কথা বললো না। ভালো মতো প্রথম দিনটা কাটলো, কিন্তু পরের দিন সকালে উঠে আমার মাথা নষ্ট হয়ে গেল, কারণ তানিয়ার বাবা মা সেখানে বসে আছেন। সাথে বসে আছেন নীলা এবং তার বাবা। আমি থেকে কী করব কিছু বুঝতে পারছি না। দুজন কি আমার পছন্দ? কাউকে ছেড়ে কাউকে ভালোবাসতে পারছি না। আমি এখন কি করব? তখন আমি নিচে গেলাম। তারা দুজন আমার দিকে এগিয়ে আসলো। আমি তখন কি বলবো, তখন নীলা আমাকে বলল, রাজ, আমি তোমাকে চাই। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তুমি যদি আমাকে না করে দাও তাহলে কিন্তু আমি আত্মহত্যা করব। রাজ, তোমার জন্য আমি এতদিন ধরে অপেক্ষা করতেছি। তুমি বলেছিলে তুমি প্রতিষ্ঠা হয়ে ফিরে আসার পর আমাকে বিয়ে করবে, সেই জন্য আমি এতদিন বিয়ে করিনি। আমি অপেক্ষা করছি তোমার জন্য। তুমি কথা দিয়ে কথা রাখবে না? আমি কী করবো কিছুই বুঝতে পারছি না। আমি তখন সেখানে বসে পড়লাম। তারা দুজনই আমাকে বিভিন্ন কথা বলতেছে। আমি তখন বললাম, আমি এখন বিয়ে নিয়ে চিন্তা করছি না। আমার এখন আরও অনেক কাজ বাকি আছে। এখন আমি সেনাবাহিনীতে যোগ দিয়েছি, নিজের দেশের জন্য কিছু করতে চাই, তাই তোমাদের কাউকে বিয়ে করতে পারবো না। আমি কথাটা শুধু সেখান থেকে বাঁচার জন্য বললাম, কারণ তাদের দুজনের কাউকে আমি কষ্ট দিতে পারবো না। তারাও হয়তো সেটা বুঝতে পারলো। তারা তখন তাদের বাবা মার সাথে কথা বলল। আমি রুমে গেলাম। একটু পর বাবা আমাকে ডেকে নিয়ে গেল, বলল, রাজ, আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমার বিয়ে দেব, এবং সেটা এখনই, একটু পরেই কাজই চলে আসবে। তুমি তোমার প্রস্তুতি নিয়ে নাও। আমরা আজকে তোমার বিয়েটা শেষ করতে চাই। কিন্তু বাবা, আমি কাকে বিয়ে করব? তাদের দুজনের মধ্যে কাউকে আমি কষ্ট দিতে পারবো না। তুমি কার সাথে আমার বিয়ে ঠিক করেছো? সেটা তুমি একটু পরেই বুঝতে পারবে। আমি এখন কোনো কথা শুনতে চাই না। তুমি তাড়াতাড়ি প্রস্তুতি নিয়ে নাও, একটু পরে কাজই চলে আসবে। আমি জানি না একটু পর কী হতে চলেছে আমার সাথে। আমি তখন রেডি হয়ে গেলাম। একটু পরে আমাকে নিচে নিয়ে যাওয়া হলো। তখন তো আমি পুরাই অবাক হয়ে গেলাম, কারণ দুজন রেডি হয়ে বসে আছে। এদের মধ্যে কাকে আমি বিয়ে করব? কিন্তু একটু পরে বুঝতে পারলাম দুজনের সাথে আমার বিয়ে হচ্ছে। আমি একসাথে দুজনকে বিয়ে করব, এটা কোনোদিনও কল্পনা করতে পারিনি, কিন্তু এখন বাধ্য হয়ে করতে হচ্ছে। তাদের দুজনের মধ্যে কাউকে আমি কষ্ট দিতে পারবো না। বিয়ে শেষ হওয়ার পর রাতে যখন বাসর করে প্রবেশ করলাম তখন তো আমি আরও অবাক হয়ে গেলাম। দুজনই আগুনের মতো ধাউ ধাউ করছে। আমি ভিতরে ঢুকতেই বলল, তানিয়া আসামি এসে গেছে। তুই আমাদেরকে বিয়ে করবি না বলেছিলি, তাই না? আমাদেরকে বিয়ে না করে তুই পালাতে চাইছিস। আজকে তোকে এমন শিক্ষা দিব, আজকের পর থেকে আর কোনো দিন এরকম কথা বলার সাহসও পাবি না। হ্যাঁ আপু, তুমি ওকে ছাড়বে না? কত বড় সাহস আমাদেরকে বিয়ে করবে না বলে, আমাদেরকে এতদিন অপেক্ষা করিয়ে এখন বিয়ে করবে না বলে ওকে উচিত শিক্ষা দিতে হবে। আরে তোমরা কি বলছো? আমি তোমাদের কথা চিন্তা করেই সিদ্ধান্ত নিয়েছিলাম তোমাদের দুজনের মধ্যে আমি কাউকে কষ্ট দিতে পারবো না, সেই জন্যই আমি কথা বলেছি। আমরাও সেই জন্য এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা দুজনেই তোকে ভালোবাসি, সেই জন্য দুজনেই তোকে বিয়ে করে নিয়েছি। এখন থেকে দুজন মিলে তোকে শাস্তি দিব। এটা কিন্তু আমার সাথে অন্যায় হচ্ছে। আমি এই বিয়ে মানি না। আমি তোমাদের দুজনের কাউকে বিয়ে করতে চাইনি। আমার সাথে জোর করে এসব করা হচ্ছে, আমি এসব মানি না। নীলাপু, তুমি দাঁড়িয়ে কি দেখতেছো? ওকে তাড়াতাড়ি ধরো। ওকে আজকে একটা শিক্ষা দিতেই হবে। ধরেছি।
আজকের পর থেকে আর কোনো দিন এরকম কথা বলতে পারবে না। চলো যুদ্ধে যাই দুই বোন। আমার অবস্থা তো বুঝতেই পারছেন, ইতিহাসের পাতায় তা খুঁজলে পেয়ে যাবেন। আমি মুখে বলবো না, আমার শরম করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।